আমি এই ভিডিও রেকর্ড করতে করতেই খবর আসলো ইরান অলরেডি কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল আক্রমণ করে ফেলছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে এই মিসাইলগুলোকে টার্গেট করা হয়। কাতার কিন্তু অলরেডি তখনই তাদের আকাশে বিমান চলাচল বন্ধ ঘোষণা করে। আর ইরান যে এই কাজ করতে পারে এই কথাটা কিন্তু গত ভিডিওতেই আমি প্রেডিকশন আকারে বলছিলাম যে আন্তর্জাতিক গবেষকরা অলরেডি এটা এক্সপেক্ট করতেছিল। যাই হোক, এই আক্রমণটা আসছে একটা প্রতি উত্তরে, যখন ইউএস ইরানের ভূখণ্ডের উপর প্রথমবারের মতন সরাসরি আক্রমণ করছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানে B2 স্পিরিট স্টেলথ বোম্বার্স ব্যবহার করা হয়, যেটা রাডার ব্যবস্থাকে খুব ভালোভাবে ফাঁকি দিতে পারে, যেখানে প্রায় 30,000 পাউন্ড ওজনের GBU-57 বাংকার বাস্টার বোমা ফেলা হয়। পাশাপাশি একটা সাবমেরিন থেকে 24টারও বেশি টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। অপারেশনটার নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। আর ট্রাম্পের মতে উনি নাকি ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলা বা পরমাণু স্থাপনাগুলা একদম পুরোপুরি ধ্বংস করে ফেলছেন। ফর্দো, নাতানজ আর ইস্পাহানের কথা বলতেছি আর কি। যদিও মার্কিন প্রেসিডেন্ট অনেক কনফিডেন্স দেখাইতেছেন, কিন্তু তারপরেও এখন পর্যন্ত ফর্দো ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্টগুলা আসলেই পুরোপুরি ধ্বংস হয়েছে কিনা এই ব্যাপারে ব্যাপক সন্দেহ আছে। একজন সিনিয়র ইরানিয়ান সোর্স এই প্রসঙ্গে বলতেছেন, ফর্দোতে থাকা অধিকাংশ উচ্চমানের ইউরেনিয়াম আক্রমণের আগেই অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল। আসলে বুঝাইল যে ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় ইউএস খুব একটা বেশি ক্ষতি করতে পারে নাই। তবে ট্রাম্পের এই যে কনফিডেন্স দেখানো, যেটা আসলে ঘটে নাই, এটাকে আরো বাড়ায় বাড়ায় বলা, এইগুলা কিন্তু একটা লড়াই বা সংঘাতের সময় স্ট্র্যাটেজি বা পরিকল্পনার মধ্যে পড়ে। আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব অনুযায়ী এইটাকে বলা হয় ডেটারেন্স থিওরি, যার বাংলা সহজ করে বললে ভয় দেখানো। ডেটারেন্স থিওরি বলে আপনি হয়তো কখনো নিজের পক্ষ থেকে পারমাণবিক হামলা করবেন না, কিন্তু তারপরেও আপনি ভয় দেখাইতেছেন আমার কাছে কিন্তু পারমাণবিক শক্তি আছে, বেশি দেরিবেরি তুমি যদি করো 2-1টা তোমার উপরে পড়লেও পইরা যাইতে পারে। এর প্রতিশোধ হিসেবে ইরান কি করতেছে, ওরাও এই ডিটারেন্স থিওরি অনুযায়ী বলতেছে আমরা কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিব। অলরেডি এটা ইরানের পার্লামেন্টে অনুমোদনের কথাও শোনা গেছে। হরমুজ প্রণালী বন্ধ করলে পুরা বিশ্বের তেলের বাজারে ব্যাপক প্রভাব পড়বে। স্পেশালি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত কিংবা চীনের বাজারে এর প্রচন্ড প্রভাব পড়বে। সাথে তো মার্কিন যুক্তরাষ্ট্র আছেই, যাদের ক্ষতি অ্যাকচুয়ালি ইরান করার চেষ্টা করতেছে। এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান দুই পক্ষই চেষ্টা করতেছে নিজেদের পক্ষে ন্যারেটিভ সেট করতে, যাতে পুরা লড়াই বা সংঘাতের সিচুয়েশনটা তাদের পক্ষে যায়। এই ক্ষেত্রেই আপনি একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন, যখন কোনো সংঘাত চলতে থাকে তখন এই সংঘাতে জড়ানো দুই পক্ষের বক্তব্য একদম 180 ডিগ্রি ভিন্ন থাকে। এক পক্ষ বলে যে আমরা তো প্রতিপক্ষের 500 জন সেনাকে শেষ করে দিছি, অন্য পক্ষ বলে কই আমাদের তো 10 জন সৈন্য মরে নাই। ইসরায়েলের মতন দেশ যখন হামলা করার পরে বলে আমরা কেবলমাত্র সামরিক স্থাপনায় হামলা করছি, কিন্তু অন্য পক্ষ থেকে অ্যাকচুয়াল নিউজ শোনা যায় গাজার মতন জায়গায় হয়তো বোমা পড়ছে, হাসপাতালের উপর অনেক বেসামরিক সাধারণ মানুষ মারা গেছে, যার মধ্যে মহিলা এবং শিশুরাও আছে। এই যে ইরানও বলতেছে গত 13 জুন থেকে 21 জুন পর্যন্ত ইসরায়েল 400 জনের বেশি ইরানিকে দুনিয়া থেকে সরাই ফেলছে, যার মধ্যে বেশিরভাগই ছিল সাধারণ মানুষ, সিভিলিয়ান এবং অনেক শিশু আর মহিলাও ছিল। অন্যদিকে ইসরায়েল কি বলতেছে, আমরা কোনো সিভিলিয়ানদের মারি নাই, আমাদের টার্গেট ছিল ইরানের নিউক্লিয়ার আর ব্যালাস্টিক মিসাইল প্রোগ্রাম। আবার একই সাথে দেখেন ইরান দাবি করতেছে তারা ইসরায়েলের F-35 যুদ্ধ বিমান, যেটাতে স্টেলথ টেকনোলজি আছে, মানে রাডারে ধরা পড়ে না, সেইটা নাকি ইরান ধ্বংস করছে এখন পর্যন্ত 3টা, কোন সোর্সে 4টাও বলা হয়েছে। অন্যদিকে ইসরায়েল বলতেছে আমাদের কোনো F-35 বিমানকে ইরান কিচ্ছুই করতে পারে নাই। খেয়াল করছেন খেলাটা আসলে কোন জায়গায় হইতেছে? দুই পক্ষ যখন লড়াই করতে নামে তখন খেলাটা শুধুমাত্র মাঠেই হয় না, ইনফরমেশন বা তথ্যের মাধ্যমেও বড় একটা খেলা হয়। আর সত্য ও গল্পের মাঝখানে যে কুয়াশাচ্ছন্ন লড়াইটা চলতেছে, এইটাকেই নাম দেওয়া হয় ন্যারেটিভ ওয়ার। প্রত্যেক দেশের মিডিয়া এখানে নিজেদের পক্ষে যে খবরগুলা ছড়ায় এইটাই তাদের ন্যারেটিভ। বলা হইতেছে ইন দ্য 21st century the world will be controlled by those who control data and information। ন্যারেটিভ কন্ট্রোল জিনিসটা কি? এইটা মূলত এমন একটা কাহিনী যেটা সত্য হোক কিংবা মিথ্যা হোক, তথ্যগুলাকে এমন ভাবে সাজানো হয় যাতে মানুষ সেইটাই বিশ্বাস করে যেটা আপনি চাইতেছেন তারা বিশ্বাস করুক। এর মূল ভিত্তি হচ্ছে 4টা।
মিনিং অর্থাৎ ঘটনার একটা নির্দিষ্ট অর্থ বা মানে তৈরি করা, আইডেন্টিটি যেটা দিয়ে আপনি কোন একটা পার্টিকে কনভিন্স করবেন, 3 কন্টেন্ট আপনি কোন ইনফরমেশনটা ছড়াবেন, এবং 4 স্ট্রাকচার অর্থাৎ মানুষকে কিভাবে আপনার এই ইনফরমেশনটা খাওয়ানো হবে। এই কারণেই একই খবর আপনি দুই জায়গায় দুই ভাবে দেখে থাকেন। যেমন একটা উদাহরণ, এই যে ইউএস ইরানের নিউক্লিয়ার সাইটগুলোর উপরে হামলা করছে, সেইটাকে আল জাজিরার নিউজগুলা কিভাবে কভার করছে একবার দেখেন, যেটা মূলত মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য বা মুসলিম দেশগুলো থেকে সাপোর্ট চাইতেছে। এই নিউজগুলার শিরোনামের টোন দেখলেই বুঝবেন এইখানে ইরানের পার্সপেক্টিভটা বেশি করে দেখানোর চেষ্টা করা হইতেছে। অন্যদিকে সিএনএন এর মতন পশ্চিমা মিডিয়াগুলোর নিউজ যদি আপনি দেখেন, এইখানে ইরানকে একটা ভিলেন হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করা হইতেছে। যে কোনো মানুষ এই খবরগুলা পড়লেই বুঝবে ইরান খুব খারাপ কাজ করতেছে আর পশ্চিমারা খুব ভালো কাজ করতেছে। কম বেশি সব লড়াই বা সংঘাতের ক্ষেত্রে এই প্যাটার্নটা ফলো করা হয়। নিজেদের পক্ষে সবাই নিজেদের ন্যারেটিভ বানানোর চেষ্টা করে। আপনি যদি বেসামরিক মানুষের উপর আক্রমণের কথা চিন্তা করেন, লড়াইয়ের সময় কে কত সাধারণ বা বেসামরিক মানুষ মারলো এইটারও কিন্তু একটা হিসাব রাখা হয়। কারণ রেগুলার সৈন্যদের বাইরে যারা আছে, সিভিলিয়ান সাধারণ মানুষরা, ওদের উপরে হামলা করা কিন্তু অবৈধ। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা যুদ্ধাপরাধ। যেমন চতুর্থ জেনেভা কনভেনশনের আর্টিকেলগুলা মূলত যুদ্ধ চলাকালীন সিভিলিয়ান প্রোটেকশন নিয়ে কথা বলে। যেমন অনুচ্ছেদ 13 আর 32-এ বলা হচ্ছে, বেসামরিক মানুষদেরকে তাদের ধর্ম বা জাতিসত্তা, তাদের রাজনৈতিক মতামত এইগুলোর ভিত্তিতে লড়াইয়ের সময়ে কোনো ধরনের অত্যাচার কিংবা তাদেরকে দুনিয়া থেকে সরায় ফেলা যাবে না। এরপর আর্টিকেল 55-58-তে বলা হচ্ছে, লড়াই বা সংঘাতের সময় ওই এরিয়াতে মেডিকেল সাপ্লাই বা চিকিৎসা সরঞ্জামকে আটকানো যাবে না। অনুচ্ছেদ 18-তে বলা হচ্ছে হাসপাতালকে প্রোটেকশন বা নিরাপত্তা দেওয়ার কথা। এইরকম 159টা আর্টিকেল আছে যেগুলা বেসামরিক মানুষজনদের নিরাপত্তা দেওয়ার কথা বলে। যখন কোনো একটা জায়গায় আক্রমণ করা হয়, বেশিরভাগ সময় এটা ধইরাই নেওয়া হয় যে এক্স পরিমাণ বেসামরিক মানুষ মারা যাবেই। এই লজিকে এটা অ্যালাউ করা হয় যে আমি যে আক্রমণ করতেছি, যাকে মারার জন্য আমি আক্রমণ করতেছি, সে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাকে এখন না মারলে হয়তো সে অনেক বিপজ্জনক কাজ করে ফেলতে পারে। সো তাকে মারতে যায় যদি আরো 5 জন বেসামরিক মানুষ মারা যায়, এইটা আমার অ্যালাউ করতে দিতে হবে। যদিও এই 5 জন বেসামরিক মানুষের মধ্যে মনে করেন নেতানিয়াহুর ছেলে বা মেয়ে আছে, খুবই ইম্পর্টেন্ট একজন মানুষ আমি ধরে নিলাম, তখন কি কতজন সিভিলিয়ান মারা যাইতেছে সেই সংখ্যাটাই শুধু গুরুত্বপূর্ণ। ইসরায়েল কিন্তু তখন এই ধরনের কোন আক্রমণ করবে না। তার মানে আসলে প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের জীবনের মূল্য যে আলাদা আলাদা, এইটাও এখানে মাপা হয়ে যায়। এইটা নিয়ে ডিটেইল জানতে চাইলে আপনি একটা মুভি দেখতে পারেন, নাম হচ্ছে আই ইন দ্য স্কাই। আশা করি আপনাদের এই ইনসাইটটা ভালো লাগবে। কিছুদিন আগেও ইসরায়েল যখন আল শিফা হাসপাতালে আক্রমণ করছিল, ওইটাকে জাস্টিফাই করার জন্য ওরা বলছিল এই হাসপাতালের নিচে নাকি হামাসের বেইজ আছে। ইরানে হামলার ক্ষেত্রে ওরা এইরকম কথা বলে, আমরা যেসব জায়গায় টার্গেট করে অ্যাটাক করছি ওইখানে বেসামরিক মানুষজনের নাকি ওরা কোনো ক্ষতি করে নাই। অথচ বিভিন্ন ভিডিওতে আমরা পুরাপুরি দেখতেছি ফিলিস্তিনের গাজা এবং অন্যান্য এলাকাগুলোতে কি পরিমাণ বেসামরিক মানুষের ক্ষতি হয়েছে, কত বেশি নিরপরাধ মানুষের জীবন চলে গেছে। আর পশ্চিমা মিডিয়াগুলা যেগুলা মূলত ইসরায়েলকে সমর্থন করে, ওরা দেখবেন এই সংখ্যাগুলা, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণগুলা, এগুলাকে কমায়া বলার চেষ্টা করে। এই কারণেই ইরানের মিসাইল যখন ইসরায়েলের বীরশেবাতে সরকা মেডিকেল সেন্টারে আক্রমণ করছিল, যেখানে ডেফিনেটলি বেসামরিক মানুষদেরও ক্ষতি হয়েছে, তখন কিন্তু ইসরায়েল খুব কান্নাকাটি শুরু করছিল যে আমাদের অনেক বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। We're targeting missile sites. They're targeting a hospital. এইটার জবাবে ইরান কিন্তু ঠাট্টা করে একটা ভিডিও শেয়ার করে যে ইসরায়েলের ওই হাসপাতালের নিচে নাকি একটা মিলিটারি বেস ছিল, যেমনটা ইসরায়েল গাজার হাসপাতালগুলোর ক্ষেত্রে দাবি করত। যাই হোক, ওভারঅল এই ভিডিওটাতে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যে কনফ্লিক্টটা, এইটা বোঝানোর চেষ্টা করলাম যে যখন একটা লড়াই বা সংঘাত চলতে থাকে তখন ইনফরমেশন বা ডেটা নিয়ে দুই পক্ষই কিরকম খেলাটা খেলে এবং এইগুলোর মাধ্যমে ন্যারেটিভ সেট করার চেষ্টা করে, যেটাকে আমরা ন্যারেটিভ ওয়ার বলতেছি। এবং সাথে সাথে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ডিটারেন্স থিওরি অনুযায়ী একে অন্যকে ভয় দেখানোর চেষ্টা করে যাতে কেউ কারো উপর আক্রমণ করার সাহস না পায়। এটা শুধুমাত্র যে ইরান এবং ইসরায়েলের সংঘাতের মধ্যে সীমাবদ্ধ এমনটা না, বর্তমান পৃথিবীর বেশিরভাগ সংঘাতের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ইরান এবং ইসরায়েলের সংঘাত নিয়ে আমি অলরেডি আরো 2টা ভিডিও পাবলিশ করছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর যদি এই ধরনের কন্টেন্ট গুলো ভালো লাগে, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।